নমস্কার বন্ধুরা, আমরা আগের ভিডিওতে পার্ট 1 ইকোনমিক সার্ভে যেটি সম্প্রতি পাবলিশড হয়েছে 22 জুলাই 2024 সেটি শেষ করেছি। আজকে আমরা ওই ভিডিওটিরই কন্টিনিউ পার্ট 2 শেষ করব এবং ইকোনমিক সার্ভেটা পুরোপুরি কমপ্লিট করব, যেটি পুরো ডিপ অ্যানালাইসিস করা হচ্ছে WBCS ওরিয়েন্টেড ম্যানারে। তো আগের দিন আমরা 9 নম্বর পয়েন্টে শেষ করেছিলাম ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনার্জি ট্রানজিশনে। আজকে আমরা 10 নম্বর পয়েন্ট থেকে শুরু করব সোশ্যাল সেক্টর, সামাজিক ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্র মানে যেখানে স্টেট ওয়েলফেয়ারে কাজ করবে, একটি ভালোর জন্য যেখানে স্টেট কাজ করছে, সার্বিক উন্নতির জন্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি এডুকেশন সেক্টরে যথারীতি NEP আনা হয়েছে 2020 সালে, যেটি হচ্ছে নিউ এডুকেশন পলিসি, এবং এই নিউ এডুকেশন পলিসির উপর বেস করে অনেক অ্যাকাডেমিক্সের জিনিস চেঞ্জ করা হয়েছে এবং স্কিল বেসড ওরিয়েন্টেড অ্যাকাডেমিক সিলেবাস বা অ্যাকাডেমিক কারিকুলাম কিন্তু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্তি করা হয়েছে। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক রকম যে নতুন নতুন এন্টারপ্রাইজগুলো বা নতুন নতুন যেসব সেক্টর গ্রো করছে, সেখানে লোকের চাহিদা প্রচুর, স্কিল লেবারের চাহিদা প্রচুর, কিন্তু সেই স্কিল লেবার প্রোভাইড করা যাচ্ছে না। কারণ শিক্ষিত অনেক মানুষ, অনেকেই গ্র্যাজুয়েশন করে এসছে, কিন্তু তাদের সেই স্কিল বেসড ওরিয়েন্টেশনটা নেই। ফলে অনেক জায়গায় কিন্তু এমপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও কিন্তু মানুষ আনএমপ্লয়েড থেকে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের যোগ্যতার তুলনায় অনেক নিম্নমানের কাজে নিযুক্ত হচ্ছে। তাই জন্য এখন থেকেই একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যেই, একাডেমিক কারিকুলামের মধ্যেই কিন্তু সেই স্কিল ওরিয়েন্টেড সিলেবাস কিন্তু ইনপুট করা হচ্ছে। এটি একটি স্টেপ। এবং হেলথের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে 34 লাখ আয়ুষ্মান ভারত কার্ড অলরেডি ইস্যু হয়েছে এবং যেখানে ইকোনমিক সার্ভে জানাচ্ছে 1.25 লাখ করোড় গরিবদের, মানে যারা আন্ডার প্রিভিলেজ সেকশন, তাদের থেকে কিন্তু তারা সেভ করতে পেরেছে এবং সেই টাকাটা কিন্তু তারা অন্যান্য ক্ষেত্রে নিজেদের আপব্রিঙ্গিং, ডেভেলপমেন্ট এবং সেভিংসের ক্ষেত্রে কিন্তু তারা কাজে লাগাতে পেরেছে এবং যেটি আলটিমেটলি গিয়ে ভারতের ইকোনমিকে স্ট্রং করেছে। নাম্বার 3, মেন্টাল হেলথের জন্য সরকার কাজ করেছে, মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য। তাছাড়া নাম্বার 4, ওম্যান লেড ডেভেলপমেন্টের জন্য কিন্তু সেলফ হেল্প গ্রুপের দিকে অনেক নজর দেওয়া হয়েছে। নাম্বার 11-এ যে পয়েন্টটা আছে সেটি হচ্ছে এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ম্যানেজমেন্ট, কৃষিকাজ এবং খাদ্য সুরক্ষা বা খাদ্য নিয়ন্ত্রণতে যদি আমরা দেখি, সেখানে কৃষিকাজে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট দেখতে পাবো 4.18% অ্যাট কনস্ট্যান্ট রেট। মাথায় রাখতে হবে, কনস্ট্যান্ট রেটে 4.18% কিন্তু ভারতের কৃষিকাজ গ্রো করেছে আগের বছরের থেকে। তাছাড়া লাইভস্টক গ্রোথ এবং ফিশারিজ গ্রোথের ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ রেট দেখিয়েছে, খুবই ভালো গ্রোথ রেট দেখিয়েছে ভারতের এগ্রিকালচারাল সেক্টর। সেখানে CAGR অফ 7.38% লাইভস্টকের ক্ষেত্রে, যেটাকে ক্যাগার বলা হয়। CAGR মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। এটি স্টক মার্কেটেও ইউজ করা হয়, যখন স্টক কিছু বেচা হয়, সেল আউট করা হয়, সেখানেও ক্যাগার ইউজ করা হয়। কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, যেখানে লাইভস্টক গ্রোথ দেখিয়েছে 7.38%, এটা ওভার দেখিয়েছে 2015 থেকে 2023 অবধি, মানে এই 5-7 বছরের হিসাবে তারা কিন্তু কম্পাউন্ডেডলি গ্রো করেছে লাইভস্টক এই হারে, 7.38% হারে। মানে এটা কিন্তু সিম্পল গ্রোথ রেটের থেকে অনেক বেশি, এটা কম্পাউন্ডেড গ্রোথ রেট। আর ফিশারিজ গ্রোথ করেছে 8.9% হারে, যেটাও ক্যাগারে এবং যেটাও একটা রিমার্কেবল প্রগ্রেস। তাছাড়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ যদি দেখা যায় সরকারের পক্ষ থেকে, কেন যে কোনো ব্যবসা, যে কোনো স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ যখনই প্রমোট করতে হয় সরকারের, তখন সরকারকে কিন্তু ক্রেডিটের দিকে কিন্তু চিন্তাভাবনা করতে হয়, যে নিশ্চয়ই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা স্মল বা মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ পত্তন করবে বা এন্টারপ্রেনিউরশিপে আসবে, সেখানে তাদের কিন্তু ক্রেডিটটা সবচেয়ে বড় চাহিদা, লোনটা সবচেয়ে বড় চাহিদা। লোন বা ক্যাপিটাল না পেলে তারা কিন্তু তাদের নিজস্ব সামর্থ্য নেই, তারা কোনো কিছু সেইভাবে শুরু করে। তাহলে এই জায়গাটা সবসময় সরকারকে চিন্তা করতে হয়
এবং এই ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্টের দিকটা দেখার জন্য সরকার কিন্তু বর্তমানে অনেকগুলি স্কিম এনেছে, এবং যার ফলপ্রসূ হচ্ছে গিয়ে আমরা যদি স্বাধীনতার সময় দেখি, যেখানে 90% কিন্তু ইনফর্মাল সেক্টর থেকে মানুষ লোন করতো, সেটা নিধি হতে পারে, সেটা গ্রামের মহাজন সুদখোর যারা আছে তাদের থেকে লোন করতো, সেটা বর্তমানে গিয়ে 23% দাঁড়িয়েছে সেই ইনফর্মাল সেক্টরের থেকে লোন করাটা। বাদবাকি যে 77% মানুষ তারা কিন্তু ফর্মাল বা অর্গানাইজ সেক্টর থেকে লোন নিচ্ছে, যাদের ইন্টারেস্ট রেট অনেক বেশি অর্গানাইজড, স্ট্রাকচার্ড, এবং তার ফলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেক কম, এবং তাদের ইনভেস্টমেন্ট কিন্তু ফলপ্রসূ হচ্ছে, তারা কিন্তু তাদের ব্যবসায় গ্রোথ দেখতে পাচ্ছে, যেটিও অর্থনীতির ক্ষেত্রে একটি ভীষণ রিমার্কেবল সাইট ভারতের অর্থনীতির ক্ষেত্রে। তারপরে ফুড প্রসেসিং ইনিশিয়েটিভ, সেখানে আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা দেখতে পাবো। ফুড প্রসেসিং কিন্তু যেমন টমেটো আমি এগ্রিকালচারাল ফিল্ড থেকে নিয়ে আসলাম, সেটা থেকে আমি কেচাপ তৈরি করছি, আলু থেকে আমি চিপস তৈরি করছি, এগুলোকেই বলা হয় ফুড প্রসেসিং। বা আমি আম নিয়ে আসলাম, সেখান থেকে আমি পিকল তৈরি করছি, আচার তৈরি করছি, এগুলোই ফুড প্রসেসিং। এবং এই ফুডের থেকে এখানে কিন্তু ভ্যালু অ্যাড অনেক বেশি হয়, এবং এর ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বেশি ডিম্যান্ডের দিক থেকে অনেক বেশি কিন্তু চাহিদা সম্পন্ন, এবং সেখানেও আমরা কিন্তু সরকারের ইনভলভমেন্ট দেখেছি, সেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ফুড গ্রেনস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ফুড গ্রেনস ডিস্ট্রিবিউশন কেন, ফুড যেটা একটি এখনও অবধি যেটা একটা সাবসিডাইজড মেটেরিয়াল, সরকারকে সাপ্লাই করতে হয়, ভারতের জনসংখ্যার ইনইকুয়ালিটি অফ ইনকামের দিকে মাথায় রেখে, দারিদ্র্য সীমার নিচে এখনও কত শতাংশ লোক ভারতে বসবাস করে সেই কথা মাথায় রেখে। এবং সেখানে দেখা যাচ্ছে সরকার কিন্তু PMGKY মানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, দুবার রিপিট করলাম, ভালো করে শুনে নিন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKY, এই স্কিমটি এনেছিল 2020 সালে, মানে কোভিড যখন শুরু হয়েছিল সেই সময়, এবং সেখান থেকে কিন্তু ফ্রি রেশন ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিল, এবং এটি আনা হয়েছিল NFSA মানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013-র আন্ডারে আনা হয়েছিল, এবং সেখান থেকে ফ্রি ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফুড গ্রেনসের, এবং যেটি 2022 সাল অবধি 2023 সাল অবধি এক্সটেন্ডেড ছিল। বর্তমানে সেটিকে আরও অ্যাডিশনাল 5 ইয়ার্সের জন্য বাড়ানো হয়েছে। এটি পুরোপুরি একটি সাবসিডাইজড স্কিম, যেটি সরকার থেকে সাবসিডিটা দেওয়া হয়, এবং বলা হয়েছে 2020 সালে যেটি ইমপ্লিমেন্টেড হয়েছিল, শুরু হয়েছিল, সেটা এখনও অবধি 3.70 লাখ করোড়, এত কোটি টাকার ফুড গ্রেনস কিন্তু অলরেডি এই স্কিমটার মাধ্যমে সাপ্লাইড হয়েছে, এবং ফলে এতটি সেকশন মানে একটা লার্জার সেকশন অফ দেশের মানুষ কিন্তু সেটার দ্বারা বেনিফিটেড হয়েছে, উপকৃত হয়েছে। এবং এই যে NFSA 2013 ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, তার মাধ্যমে যে TDPS আনা হয়েছিল, মানে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেখানে বলা হয়েছিল 50% আরবান সেকশনের জন্য যাবে, 75% যাবে আরবান সেকশনের জন্য, আর 50% যাবে রুরাল সেকশনের জন্য। সেই জিনিসের মধ্যেই কিন্তু এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আনা হয়েছে TDPS এর আন্ডারে। এটা একটা টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। টার্গেটেড মানে এখানে কিন্তু সেকশন অফ পিপল ইজ টার্গেটেড, তাদের সিলেক্ট করে নেওয়া হয়েছে তাদের ইনকাম লেভেলের উপর ভিত্তি করে। এবার এর কিছু ড্রব্যাকস আছে, যেটা না বললেই নয়। যদি এই জিনিসটা আরও 5 বছর চালানো হয়, তাহলে কিন্তু সাবসিডি, গভর্নমেন্টের সাবসিডির পরিমাণ একটা লার্জার পোর্শনে বেড়ে যাবে, এবং গভর্নমেন্টের বার্ডেন বাড়বে, এবং সেটি অটোমেটিক্যালি মানে ইনএভিটেবলি কিন্তু অর্থনীতিতেও প্রভাব ফেলবে। কিন্তু এটিও কিন্তু একটি অত্যাবশ্যকীয় জিনিস, আমাদের রিসেন্ট পপুলেশনের কথা মাথায় রেখে, এবং দারিদ্র্য সীমার নিচে কত শতাংশ মানুষ বাস করছে তার কথা মাথায় রেখে। তবে এর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, আস্তে আস্তে সাবসিডি কমাতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম বা অন্যান্য স্কিমের দিকে আরও বেশি নজর দিতে হবে, যাতে এই সব লোকেরা যারা মার্জিনালাইজ সেকশানে আছে
তারা যেন বেশি পরিমাণে এমপ্লয়েড হতে পারে, খুব শিগগিরই এমপ্লয়েড হতে পারে এবং অনেক বেশি অর্গানাইজ সেক্টরে তারা এমপ্লয়েড হতে পারে, সেই জিনিসটা কিন্তু সরকারকে দেখতে হবে। এবার আছে ইন্ডাস্ট্রি, একটি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। ইন্ডাস্ট্রি, শিল্প। ইন্ডাস্ট্রি বর্তমানে ইকোনমিক সার্ভে অনুযায়ী 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে 9.2% গ্রোথ রেট দেখিয়েছে, যেটা একটি দারুণ গ্রোথ রেট। এবং যেখানে দেখা যাচ্ছে ভারত যেখানে আগে স্টিল ইম্পোর্ট করতো, বর্তমানে ভারত স্টিল এক্সপোর্ট করছে এবং সেটা কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথকেই কিন্তু ম্যাগনিফাই করছে। আর ইজ অফ ডুইং বিজনেসের দিকে সরকার আরও বেশি জোর দিয়েছে, যেন কোনো জায়গায় কোনো কিছু আটকে না থাকে, কোনো করাপশন না ঘটে। যারা ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রির মধ্যে আসতে চাইছে তারা খুব তাড়াতাড়ি যেন স্যাংশন পায়, পারমিশন পায়, কোনো লেভেলেই যেন তাদের কোনো রকম ইন্টারাপশন না হয়, কোনো কিছুতে তাদের জন্য কোনো ব্লকেজ না আসে। এটি দেখা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসের মাধ্যমে। এবং পিএলআই স্কিম ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটাকে বলা হয়েছে প্রোডাক্টিভ লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, যেটি বিভিন্ন সেক্টরে ইমপ্লিমেন্ট বা ইন্ট্রোডিউস করা হয়েছে, যার ফলে এই পিএলআই, এই প্রোডাক্টিভ লিঙ্ক ইনসেন্টিভের জন্য কিন্তু মানুষ অনেক বেশি এক্সাইটেড হয় ম্যানুফ্যাকচারিং বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টরে আসার জন্য। এবং এই অ্যাট্রাকশনের পেছনে মেন কাজ করবে কি, ইনভেস্টাররা কিন্তু আরও বেশি বেশি করে ইনভেস্ট করতে চাইবে ভারতীয় বাজারে, এবং যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাইরের থেকে ভারতের বাজারে বা ভারতের অর্থনীতিতে ইনভেস্টমেন্ট বাড়াবে। তাছাড়া ইমার্জিং জব ডিম্যান্ড বাড়বে। আমরা জানি এমএসএমইকে যত বেশি প্রমোট করা যাবে, যত বেশি তাতে তাকানো যাবে, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, কারণ আমরা জানি এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আনস্কিল লেবাররাও কিন্তু সুযোগ পায়। বড় বড় ইন্ডাস্ট্রিতে কিন্তু আনস্কিল লেবারদের কোনো প্রভিশন থাকে না, কিন্তু এই জায়গাটা যত বেশি গ্রো করা যাবে তত আনস্কিল লেবাররাও কিন্তু এমপ্লয়মেন্টের চান্স পাবে। এবং বর্তমান ভারতের যে অবস্থা, ভারতের শিক্ষিত জনসংখ্যার একটা ম্যাক্সিমাম পোর্শন কিন্তু, আমি যদি উদাহরণস্বরূপ দিই, আমরা একটা ম্যাক্সিমাম পোর্শন আমাদের পড়ে আছে সরকারি চাকরির দিকে। সেখানে সরকারি চাকরি কিন্তু খুবই লিমিটেডটা স্কোপ, এবং সেখানে কিন্তু অনেক শিক্ষিত মানুষ যারা একাডেমিক্যালি ভার্সড, তারা কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না আজকে। কারণ চাকরি বাকরি যেখানে যেখানে জেনারেশন আছে বা জেনারেশন হচ্ছে, সেই অ্যাকর্ডিংলি কিন্তু তারা স্কিলড নয়, এবং তাই জন্য কিন্তু সেই জায়গাগুলো কিন্তু তাদেরকে অ্যাডাপ্ট করতে পারছে না। তাহলে এই জায়গার কথা মাথায় রেখে, বর্তমান ভারতের প্রেজেন্ট সিচুয়েশনের কথা মাথায় রেখে এমএসএমইর দিকে কিন্তু অনেক বেশি নজর দিতে হবে, যাতে সেগুলো অনেক বেশি গ্রো করে। কারণ সেখানে এমপ্লয়মেন্টের চান্স অনেক বেশি, আর সেখানে আনস্কিল লেবারদেরও এমপ্লয়মেন্টের চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেশি থাকে। আর আত্মনির্ভর ভারত নিশ্চয়ই বলতে হবে, যেখানে 1.28 লাখ কারোর অব্দি ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে, এবং সেটিও কিন্তু পিএলআই স্কিমকে প্রমোট করছে। 13 নম্বরে যদি আসি, তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ সেক্টর, সেটি হচ্ছে সার্ভিস সেক্টর, যেটি বর্তমানে ভারতের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর জিডিপি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেটি 50% জিডিপি, ভারতের টোটাল জিডিপির 55% জিডিপি কিন্তু এই সার্ভিস সেক্টর থেকে উঠে আসছে। যদিও সেখানে কিন্তু পপুলেশন ইনভলভমেন্ট কিন্তু খুবই কম, কিন্তু জিডিপির ইনভলভমেন্ট, জিডিপি রেশিও বা জিডিপি জেনারেট রেশিও কিন্তু অনেক বেশি সেই তুলনায়। আর ইন্ডিয়ার ক্ষেত্রে সার্ভিস এক্সপোর্ট, এটা আমি আগেও বলেছি, টোটাল বিশ্বের এক্সপোর্টের কিন্তু 4.4% স্ট্যান্ড করছে। এটাও কিন্তু একটা খুব ভালো সাইট। টোটাল বিশ্ব যা সার্ভিস এক্সপোর্ট করেছে, সেখানে কিন্তু ইন্ডিয়া 4.4% নিয়ে, টোটাল বিশ্বের সার্ভিস এক্সপোর্টের 4.4% নিয়ে ইন্ডিয়া কিন্তু স্ট্যান্ড করছে। এমার্জিং জব ডিম্যান্ড সার্ভিস সেক্টরে, এটাও ইকোনমিক সার্ভে দিয়েছে বা দেখিয়েছে যে কোথায় কোথায় এমার্জিং জব ডিম্যান্ড আছে এবং কোথায় কোথায় সরকারকে নজর দিতে হবে স্কিল লেবার প্রোডাকশনের দিকে। সেগুলো হচ্ছে ব্লক চেইনের ক্ষেত্রে, সাপ্লাই চেইন, তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, 3D প্রিন্টিং, ওয়েব অ্যান্ড মোবাইল ডেভেলপমেন্ট।
এই যে জায়গাগুলো বললাম এগুলো হচ্ছে সেই এমার্জিং সেক্টরস যেগুলো পরবর্তী 20-30 বছরে প্রচুর পরিমাণে গ্রো করবে অ্যাকর্ডিং টু ইকোনমিক সার্ভে, এবং যেখানে সরকারকে দীর্ঘ প্রয়াসী নজর দিতে হবে, সেখানে যেন স্কিল ডেভেলপড হয় এবং সেখানে থেকে কিন্তু অনেক স্কিল্ড লেবার যেন প্রডিউস করা যায় এই সব ক্ষেত্রে, এবং সেই সব ক্ষেত্র দিয়ে কিন্তু তাহলে যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে সেই এমপ্লয়মেন্টকে কিন্তু কাউন্টার করা যাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু ইকোনমিক সার্ভে অনুযায়ী সরকারকে অনেক বেশি পরিমাণে স্ট্রেস বা এমফ্যাসিস দিতে হবে। তাছাড়া ইকোনমিক সার্ভে দেখিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ইম্প্যাক্ট সার্ভিস সেক্টরের উপর, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব নিয়ে সবচেয়ে বেশি যারা ভাবিত ছিল সেটা হচ্ছে সার্ভিস সেক্টরের মানুষজন বা যারা সার্ভিস সেক্টরের সাথে যুক্ত ছিল, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মনে হয় তাদের চাকরি বাকরির ক্ষেত্রে প্রচণ্ড নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু ইকোনমিক সার্ভে বলছে না, আগামী 10-20 বছরের মধ্যে বা আগামী 10 বছরের মধ্যে শুধুমাত্র 0.3 to 0.4% হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই কোর্সগুলো মেশিন লার্নিং কোর্স বা এআই কোর্স সেগুলোর সাথে কিন্তু নিশ্চয়ই এমপ্লয়ীদের আপডেটেড হয়ে নিতে হবে নিজেদেরকে, তাহলে এই প্রভাবটা কিন্তু আসতে পারে, নচেত হয়তো অন্যরকম সিনারিও দেখা যেতে পারে। যাই হোক, আর আপস্কিলিং ওয়ার্কফোর্স কিন্তু তারা একটা রেকমেন্ডেশন দিচ্ছে যে সরকার এবং ইন্ডাস্ট্রি দুজনকে মিলেই এই দিকে প্রয়াস করতে হবে যাতে স্কিল ডেভেলপমেন্ট হয় এবং আপস্কিল্ড হয়ে লেবাররা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু এমপ্লয়ার বেরিয়ে আসতে পারে। এবার কিছু স্টার পয়েন্ট, যেমন গভর্নমেন্ট কোন কোন জায়গায় গভর্নমেন্টের ফোকাস করতে হবে। ইকোনমিক সার্ভে অনুযায়ী জব অ্যান্ড স্কিলস ক্রিয়েশন, মানে চাকরি এবং চাকরি সংক্রান্ত যে স্কিল লাগবে সেই ক্রিয়েট করার দিকে বা সেই স্কিল তৈরি করার দিকে সরকারকে নজর দিতে হবে। এগ্রিকালচারাল সেক্টর প্রোডাকশনের পোটেনশিয়াল, যে পোটেন্সি যেন বৃদ্ধি পায়, এগ্রিকালচারের পোটেন্সি সেই দিকে নজর দিতে হবে, কারণ এগ্রিকালচারাল ইনপুটও সরাসরি কিন্তু এগ্রিকালচারকে কিন্তু মানে অবহেলা করলে চলবে না, এর পোটেন্সিও বাড়াতে হবে, এর পোটেন্সিও অনেকাংশে বাড়াতে হবে। তাছাড়া এমএসএমই দিকে নজর দিতে হবে। গ্রিন ট্রানজিশন মানে ক্লাইমেটিক কন্ডিশনকে মাথায় রেখে যা গ্রিন এনার্জি প্রোডাকশন, তারপর ফসিল ফুয়েলকে যতটা সম্ভব রিডিউস করে দেওয়া, কোল গ্যাসিফিকেশন, তারপর বায়ো ফার্টিলাইজার, তারপর অর্গানাইজড এগ্রিকালচার, এগুলোর দিকে কিন্তু অনেক বেশি পরিমাণে নজর দিতে হবে। তারপর নেভিগেটিং, তারপর চায়নার সাথে কিন্তু রিলেশন ভালোর দিকে নিয়ে যেতে হবে, এটাও ইকোনমিক সার্ভে সাজেস্ট করছে। আর বলছে কর্পোরেট বন্ড মার্কেট, এটাকে আরও বেশি প্রমোট করতে হবে, এখানে একটা হিউজ স্কোপ আছে, বন্ড ইকুইটি এগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। আর ইনইকুয়ালিটি, যে ভারতবর্ষের মানুষের মধ্যে যে ইনকাম ইনইকুয়ালিটি মানে আয়ের যে বৈষম্য সেটা কিন্তু দূর করতে হবে, তার জন্য সরকারকে প্রয়াস করতে হবে। আর হেলথ কোয়ালিটি ইনিয়ম, ভারতের যুব সমাজের মধ্যে যেন স্বাস্থ্য দিকে নজর দেওয়া হয়, মানে স্বাস্থ্যই যেহেতু সম্পদ, সেই স্বাস্থ্য একটা অ্যাসেট, সেটাকেও কিন্তু ভালো রাখার চেষ্টা করতে হবে এবং এদিকে কিন্তু সরকারকে সার্বিকভাবে প্রয়াস নিতে হবে, নজর দিতে হবে। আর যেটি আমরা শুনতে পাচ্ছি প্রাইম মিনিস্টারের সংকল্প, তার মুখে যেটা আমরা বারবার শুনতে পাচ্ছি অমৃতকাল, 2047 মানে স্বাধীনতার 200 বছরের মধ্যে ভারতকে ডেভেলপড নেশনে প্রতিপন্ন করতে হবে। সেই 2047কে মাথায় রেখে লক্ষ্যমাত্রা নিয়ে যদি ভারতকে ডেভেলপ নেশনে প্রতিপন্ন করতে হয়, তাহলে ইকোনমিক সার্ভে কিছু কি ফোকাসের কথা বলছে, যেদিকে ফোকাস দিতে হবে, যেদিকে লক্ষ্য দিতে হবে, সেগুলো হচ্ছে গিয়ে প্রাইভেট ইনভেস্টমেন্টকে মেনলি বুস্ট করতে হবে, এগ্রিকালচারকেও গ্রোথ ইঞ্জিন হিসাবে রিকগনাইজ করতে হবে। আমরা স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে আমরা সেকেন্ড প্ল্যান থেকে কিন্তু ইন্ডাস্ট্রিকেই কিন্তু মুভিং ফোর্স হিসাবে রিকগনাইজ করে গেছি, কিন্তু এগ্রিকালচারকে কিন্তু সমভাবে রিকগনাইজ করতে হবে, কিন্তু সেখানে অনেক পরিমাণে পপুলেশন ইনভলভ এবং সেই জায়গাটাকে কিন্তু পোটেন্সি কিন্তু অনেক বেশি বাড়াতে হবে, ওটাকে অ্যাভয়েড করলে চলবে না। আর বলা হচ্ছে সিকিউরিং ফিন্যান্সিং ফর গ্রিন ট্রানজিশন,
অনেক বেশি পরিমাণে ফিন্যান্স করতে হবে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, যাতে ভারতবর্ষ গ্রিন ট্রানজিশন মানে ক্লাইমেটিক ওরিয়েন্টেড প্রোডাকশান সব কিছু ইমপ্লিমেন্টেশনের দিকে যেতে পারে। আর ব্রিজিং দ্য এডুকেশন এমপ্লয়মেন্ট গ্যাপ, এবং এডুকেশন আর এমপ্লয়মেন্ট যে গ্যাপ এটাকে কমিয়ে আনতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকাডেমিক্যালি এডুকেটেড হয়ে অনেক লোক বসে আছে, কিন্তু তাদের সেই অনুযায়ী এমপ্লয়মেন্ট নেই, কিন্তু যেখানে এমপ্লয়মেন্ট আছে সেই অনুযায়ী তাদের এডুকেশান নেই। সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স নিয়ে আসতে হবে, মানে যেটা এনইপিতে আনা হয়েছে অলরেডি, যে স্কিল বেসড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই জায়গাটা থেকেই কিন্তু এমপ্লয়মেন্ট আর এডুকেশান গ্যাপটাকে কিন্তু রিডিউস করে আনতে হবে, কমিয়ে আনতে হবে। আর স্টেট ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি কিন্তু গঠন করতে হবে, রাজ্যেরও কিন্তু ক্যাপাসিটি আর ক্যাপাবিলিটি কিন্তু গঠন করতে হবে বা গঠনের প্রয়াস নিতে হবে। তো এটিই ছিল ইকোনমিক সার্ভের পার্ট 2, এবং মেইন কি হাইলাইট পয়েন্টসগুলো আমরা হাইলাইট করেছি এবং তার সম্বন্ধে যতটুকু পারা যায় ততটুকু অ্যানালাইসিস করেছি। এরপর ইকোনমিক্সের আরও ভিডিও আসতে থাকবে কনসেপ্ট বেসিসে। এই চ্যানেলে চোখ রাখুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার। আরও অন্যান্য প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টগুলোতেও কিন্তু অন্যান্য ভিডিওগুলোর উপরও নজর রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।